আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন তো এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানাপোড়েনটা কোন পর্যায়ে রয়েছে? সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সম্পর্কের সমীকরণটা এখন কেমন? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সেনা প্রধান এবং সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সম্পর্কটা এখন কেমন? কথাগুলো কেন বললাম? সেনা প্রধানকে আমরা দেখেছি গত মে মাসের 11 তারিখে তার পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্রের একটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। তিনি তখন যাননি। কেন যাননি? প্রশ্ন উঠেছে তিনি গেলে হয়তো তিনি আর ফিরতে পারবেন না। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো উচ্চারিত হয়েছে। কেউ বিশ্বাস করেছি আমরা, কেউ বিশ্বাস করিনি। সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। কেউ কেউ বলেছেন সরকার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে সম্মিলিত সিদ্ধান্তের কারণে, সেনা কর্মকর্তাদের ঐক্যের কারণে। আমরা সেটিও দেখেছি। 21 মে সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেস করেছেন, সেখানে তারা তাদের ঐক্যটা দেখিয়েছেন। এরপরেও তারা আবার উচ্চপদস্থ কর্মকর্তারা বসেছেন, 6 জন 8 জন এরকম করে তারা বৈঠক করছেন। নৌবাহিনী প্রধান তাদের প্রত্যয় ব্যক্ত করছেন, বিমান বাহিনী প্রধান প্রত্যয় ব্যক্ত করছেন। সব মিলিয়ে হয়তো সরকার ভেবেছে যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীকে নিয়ে, বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে হয়তো আর কোনো ধরনের জটিলতা তৈরি না করাই ভালো। ঘটনা এই জায়গাটাতেই থিতিয়ে এসেছিল। আপনারা জানেন যে সিঙ্গাপুরে যে সিকিউরিটি কাউন্সিল হয়েছিল সেখানে সেনা প্রধানরাই সাধারণত যেয়ে থাকেন। এবার জেনারেল ওয়াকারকে সেখানে পাঠানো হয়নি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়েছেন। এটিকেও আমরা বাদ দিতে চাই। জানা গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক হজ পালন করতে যাবেন। এটি অত্যন্ত একটি ভালো কথা, একটি পবিত্র কাজে তিনি যাবেন। কিন্তু দেশের যে রাজনৈতিক বাতাবরণ, প্রশাসনিক বাতাবরণ, দেশে যে অবস্থা বিরাজ করছে, সরকারের সঙ্গে সেনাবাহিনীর এবং প্রশাসনের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এবং কিছু রাজনৈতিক দলের সঙ্গে সেনাবাহিনীর যে মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছে, এই প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারের হজে যাওয়ার বিষয়টি নিয়েও কেউ কেউ কথা বলছেন। তারা বলছেন এই সময়ে তার যাওয়াটা কি ইঙ্গিত দিচ্ছে? কারণ সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর মানবিক করিডোর, বন্দর ইত্যাদি বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কারণে সরকার ইতিমধ্যে কিছুটা পিছিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিকল্প কৌশল খুঁজছে কি করে তারা এই করিডোরটি বা এই সুবিধাটি তারা পেতে পারে। কিন্তু সেনাবাহিনী এই জায়গায় কোনো ছাড় না দেওয়ায় তারা এগোতে পারছিল না। এমন জায়গায়, এমন প্রেক্ষাপটে সেনা প্রধান যদি হজে যান, নিশ্চয়ই তিনি 8 থেকে 10 দিন বা 12 দিন থাকবেন। কতদিন থাকবেন এটি এখনো নিশ্চিত করে জানা যায়নি। কি হবে তখন? তখন কি এমন হবে যে আমেরিকার হাওয়াইতে তার যে সম্মেলনে যাওয়ার কথা ছিল, যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, অনুষ্ঠান ছিল, বলা হয়েছিল তিনি গেলে আর ফিরতে পারবেন না। দেশে বিদেশে অনেক জায়গা থেকে এই ধরনের কথা হয়েছিল। অনেকে বলছেন এবার গেলে তিনি কি আর ফিরতে পারবেন? এখানে আরো কিছু বিষয় দেখার দরকার। সেনা প্রধানের সঙ্গে যাচ্ছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, তিনিও যাচ্ছেন হজে। যাচ্ছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। 2 জুন তারা হজব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা করবেন, এমনটাই জানা গেছে। এর সঙ্গে জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল পদমর্যাদার কমপক্ষে 6 ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। অর্থাৎ শীর্ষ পর্যায়ের 9 জন সেনা কর্মকর্তা দেশে থাকছেন না। সচেতন মহলের অনেকের প্রশ্ন, এই সময়ে 7 দিন হোক, 10 দিন হোক, কারণ আপনারা জানেন যে হজ করে আসতে একটু সময় লাগবে, এই সময়ে দেশে কি হবে, করিডোর নিয়ে কি হবে, এবং পার্বত্য চট্টগ্রাম বান্দরবন অঞ্চলে মিলিটারি অপারেশন জোন করবার যে সিদ্ধান্ত বা কথা শোনা যাচ্ছে, যেটি সেনাবাহিনী করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনা সদর থেকে, যে কথাগুলো আমরা খবর পাচ্ছি, কি হবে? যদি এমন কোনো সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বা সরকারের তরফ থেকে নেওয়া হয়, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কোন পথে পরিচালিত হবে? বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো
অশনি সংকেত ভর করছে কিনা এটি এই মুহূর্তে ভাবা দরকার। কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা যেভাবে প্রকাশ্যে সেনাবাহিনীকে নিয়ে, সেনা কর্মকর্তাদের নিয়ে ইঙ্গিতপূর্ণ, অশ্লীল, অশোভন মন্তব্য করছেন, এসব কারণেই আসলে এমন ভয় বা এমন শঙ্কা তৈরি হচ্ছে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রতিদিন পলে পলে এই পরিস্থিতি উন্নত হবে, কিছুতেই এটি নেতিবাচক দিকে যাবে না, অবনতির দিকে যাবে না, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।